চলমান বিশ্বে প্রতিদিন ঘটছে নতুন নতুন ঘটনা। এইসব ঘটনার অনেক কিছুর উপরই আমেরিকার প্রভাব রয়েছে, আবার অনেক ঘটনার প্রভাব পড়ে আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে। সেসব ঘটনা আমরা তুলে আনার চেষ্টা করি TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, এবং একই সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আমরা বলছিলাম যে পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে, নিঃসন্দেহে তার উপর সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আমেরিকার, এবং আমেরিকার পররাষ্ট্র নীতি যখন পরিবর্তন হয় সেটি পুরো পৃথিবীর নীতিতেই অনেক বেশি প্রভাব পড়ে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে শুরুতে জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকার পররাষ্ট্র নীতিতে নানা পরিবর্তন আমরা দেখতে পাই। গ্রিনল্যান্ড, পানামা ক্যানেল, গাজা থেকে শুরু করে সাম্প্রতিক ট্যারিফ আরোপের ঘটনা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। এই প্রভাবগুলো সামনের দিনগুলোতে কেমনটা পড়বে এবং বর্তমানে কতটা আসলে প্রভাব বিস্তার করতে পারছে সেটি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। প্রভাব বেশ পড়ছে, উলটপালট হয়ে যাচ্ছে বেশ। অর্থনীতিতে বিভিন্ন দিকে গাজার ব্যাপারে, গাজায় যে কিছুদিন আগে আমরা একটুখানি মধ্যখানে স্থগিত হয়েছিল, এখন আবার নেতানিয়াহুর সাথে কয়েকদিন আগে ওভাল অফিসে ট্রাম্প সাহেব মিটিং করলেন। এখন আবার গাজা খালি করার কথাই হচ্ছে, এবং নতুন ভাবে ইসরায়েল যে অপারেশন সেখানে চালাচ্ছে স্থলবাহিনী পাঠিয়ে। আজকে এক এলাকা, কালকে অন্য এলাকা থেকে লক্ষ লক্ষ লোককে অন্য জায়গায় সরে যেতে বলছে। সরে যাওয়ার জায়গাই নেই। রাফা বর্ডার থেকে ওইদিকে গিয়েছিল, তারপর গাজা সিটি সবচেয়ে বড় নগর, সেটাতে শহর, সেখান থেকে সরে যেতে বলছে। এই করে করে মানে ওদেরকে এমনি আধমরা তো হয়েই আছে। বাড়িঘর নেই, তাঁবু নেই, থাকার জায়গা নেই, শীতে কষ্ট করছে, গরমে কষ্ট করছে, জল নেই, খাদ্য নেই, ঔষধ নেই, চিকিৎসা নেই, স্কুল নেই, কিচ্ছু নেই। তো ওখানে এই অবস্থা। ইরানের সাথে, ইরানের উপরে তিনি চাপ দিয়েছেন যে মানে শনিবার থেকে আলোচনা হবে তাদের পারমাণবিক বিষয় নিয়ে। সেটাতে ইরান যদি মানে আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে কোনো মীমাংসা না আসে, তার মানে যুক্তরাষ্ট্র মোটামুটি শর্ত মেনে না নেয়, তাহলে তো ওই মীমাংসা হবে না। আর মীমাংসা না হলে তাদের খবর আছে, মানে চলিত বাংলায়, মানে চালু বাংলায় কথাবার্তা যেমন বলা যায় তোমার খবর আছে, ওই রকম আর। তার মানে তাদের জন্য ভয়ঙ্কর দুর্দিন অপেক্ষা করছে, এই ধরনের কথা তিনি বলেছেন। এটা ওখানকার। তারপরে উনি যে মানে এই শুল্ক আরোপ করলেন, শুল্ক আরোপ করে তো একেবারে সারা পৃথিবীর নাভিশ্বাস যে কি হয়। বিভিন্ন দেশ দেন দরবার শুরু করে দিল, আমরা শূন্য শুল্কতে নেমে যাব। ভিয়েতনাম বললো, অন্যান্য কোনো দেশ বললো, বাংলাদেশের পক্ষ থেকেও বলা হলো এই ধরনের কিছুটা। তো এখন হঠাৎ করে তিনি 90 দিনের একটা বিরতি দিচ্ছেন যে 90 দিন পর্যন্ত এই শুল্ক হবে না, একমাত্র চীন ছাড়া। তবে শুল্ক হবে না, এখানে একটু শুভঙ্কর ফাঁকি আছে। সেটা হচ্ছে 10% শুল্ক সব দেশের উপরে হবে, 10% করে। এইটা এক। 2 নম্বর হচ্ছে আপনার ওই যে স্টিল, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ক্ষেত্রে মেক্সিকো, জাপান, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, এই সমস্ত দেশের উপরে 25% যে শুল্ক আরোপ করা হয়েছিল সেটাও থাকবে। 10% প্লাস 25%, বলে ওখানে 25% এমনি হয়ে গেছে। চীনের উপরে কয়েক দফায় মিলে তিনি সর্বমোট 125% কর আরোপ করেছিলেন। সেটা তার আগের যে অতিরিক্ত শুল্ক, তার আগের আমলের 20%, সেটার বাদেই কেবল নতুন শুল্ক 125%, সর্বশেষ যেটা হলো। চীন বাড়াতে বাড়াতে এখন চীনও 125% করেছে। ফলে এই দুই দেশের ভিতরে একটা প্রচন্ড মানে টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র যত বাড়াবে ওরা তত বাড়াবে, এইভাবে। চীন অবশ্য একটা ঘোষণা দিয়েছে, এরপরে যুক্তরাষ্ট্র যদি আরো বাড়ায় চীন আর বাড়াবে না। তো একটা 25%। এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভবত $400 বিলিয়ন মতো ইম্পোর্ট করে চীন থেকে। চীন 140 বিলিয়নের মতো ইম্পোর্ট করে এই দেশ থেকে। এখন এই শুল্ক কাকে ক্ষতিগ্রস্ত করে? শুল্ক মানে নিশ্চয়ই শুল্কের কারণে আমদানি কমে গেলে যে দেশ রপ্তানি করে, চীন রপ্তানি করলে তার রপ্তানি কমবে, বা অন্য যেসব দেশের থেকে রপ্তানি হয় সে দেশের রপ্তানি করবে, এইগুলা ঠিক আছে। যুক্তরাষ্ট্রের রপ্তানি হয়তো কমবে ইত্যাদি।
কিন্তু ইমিডিয়েটলি ক্ষতি হয় যে দেশে আমদানি করা হয় সে দেশে। ধরা যাক অ্যালুমিনিয়াম এবং স্টিল, এগুলোর মানে কনস্ট্রাকশন অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রিতে এগুলোর দরকার যুক্তরাষ্ট্রের, সেই ইন্ডাস্ট্রিগুলোতে ঘর বাড়ি তৈরি থেকে নির্মাণ শিল্প থেকে নানা ক্ষেত্রে এগুলোর দাম বাড়তে থাকবে। গাড়ির দাম বাড়বে, গাড়ির পার্টস ইত্যাদি অনেক কিছু চায়নাতে তৈরি হয়, কম্পিউটার ইত্যাদির জন্য অনেক কিছু ওই দেশে তৈরি হয়, আইফোনের অনেকাংশ আইফোন ওই দেশে চীনে তৈরি হয়ে আসে, ওইটা মুভ করবে, কিন্তু মুভ করতে তো অন্য দেশে নিচে নিচে যুক্তরাষ্ট্রে আনতে আনতে একটা সময় লাগে, এই সময়ের ভিতরে দাম বাড়বে, এই একটা। 2 নম্বর হচ্ছে আজ পৃথিবীর কারখানা হয়ে গেছে চীন, সেইখানে অধিকাংশ জিনিস কনজিউমার গুড, যেটা এই যে $1 ছাতা পেতাম সেটা অলরেডি $3 হয়ে গেছে। তো এখন এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো চীন থেকে যেগুলো আসছে, এগুলা ভিয়েতনামে কিছু ট্রান্সফার করা হয়েছে, বাংলাদেশ থেকে কিছু মানে শার্ট ইত্যাদি আসে, তো তৈরি কাপড় চোপড় অন্যান্য দেশ থেকে আসে, কিন্তু বিপুল পরিমাণে চীনকে রিপ্লেস করার জন্য অন্য দেশে স্থানান্তর করতে করতে যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করতে করতে কয়েক বছর টাইম লেগে যাবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আমদানি খরচা এবং এই শুল্ক তার উপরে বাড়বে, বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওকে এই বাড়তি খরচাটা দিতে হবে, 1। 2 নম্বর হচ্ছে যে কারণে তিনি করলেন যুক্তরাষ্ট্রে কলকারখানাগুলো ফেরত আনার জন্য, যুক্তরাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, আইডিয়াটা ধরা যাক ভালো, কিন্তু কথা হচ্ছে যুক্তরাষ্ট্রে ওই যে আপনার একটা ছাতা তৈরি বলেন আর একটা ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, মানে এখানে যুক্তরাষ্ট্র রপ্তানি করলে হয়তো $200 পড়বে, চীন থেকে এসে এখানে $20 বিক্রি হতো, এখন বেড়েছে। তো এখন যুক্তরাষ্ট্রের এই পরিমাণ, ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিকের শ্রমজীবীর পয়সা অনেক বেশি, ট্রেড ইউনিয়ন অনেক বেশি স্ট্রং, এই সমস্ত কারণে এই দেশের দাম তো অনেক বাড়বে। তো এখন যুক্তরাষ্ট্র সফিস্টিকেটেড কাটিং এজ যে সমস্ত জিনিস তৈরি করে সেগুলো রপ্তানি বাড়িয়ে বা আরো কিছু কিছু ভিন্টেজ জিনিসপত্র তারা নিজেদের বাড়িয়ে সেগুলার ক্ষেত্রে কনসেন্ট্রেট করলে যে এগুলা যুক্তরাষ্ট্রের উপরে পৃথিবীর নির্ভরশীলতা বাড়বে, তাহলে ঠিক আছে। কিন্তু এই যে কনজিউমার গুডস ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে ছোটখাটো এগুলো যদি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জনগণের নাভিশ্বাস হবে, জিনিসপত্র বাড়বে এবং এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। রিসেশনের কথা বলা হচ্ছে, রিসেশনকে আপনার থেকে গত সপ্তাহে শুনলাম বাংলাতে মন্দা বলা হয়, আমি ভুলে গিয়েছিলাম, তো মন্দার আশঙ্কা একটুখানি হ্রাস পেয়েছিল, আবার এখন চীনের সাথে মানে পাল্টাপাল্টির কারণে এখন আবার সেই মন্দার আশঙ্কা তীব্রতর হচ্ছে, ফলে অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা অস্থিরতা। এবং ইউক্রেনের ক্ষেত্রে যেটা আশা করা গিয়েছিল, হাসান সাহেব ইউক্রেনে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন, সম্ভবত ওটার উচ্চারণ ইউক্রেন, তিনি আমাকে সংশোধন করবেন। তো এখন ইউক্রেনের সাথে তাদের যে সেটাও এখন আটকে আছে, পুতিন অত সহজে একেবারে ছেড়ে দিচ্ছেন তা নাইনি বললেন, আর উনি রাজি হয়ে গেলেন। তার কোর কতগুলা দাবি সেগুলা যদি না হয় তাহলে তিনি মেনে নেবেন না। এবং এই সুযোগে ট্রাম্প সাহেব আর একটা কাজ করেছেন, ট্রাম্প সাহেবের সাথে মানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা মোটামুটি কথাবার্তা হয়েছিল, চুক্তির খসড়া তৈরি হয়েছিল, তাদের দেশ থেকে কোন কোন মিনারেল এরা আহরণ করবেন এবং সেগুলার কত অংশ মানে রাজস্ব একটা অ্যাকাউন্টে জমা রেখে সেগুলা কিভাবে ব্যবহার হবে ইত্যাদি। এখন তিনি সেটা সংশোধন করে যুক্তরাষ্ট্রের সুবিধা এবং প্রাপ্তি আরো বাড়ানোর কথা বলছেন, ফলে ওখানে আরেকটা মানে নতুন ঘাবলা যুক্ত হয়েছে। ওভারঅল পরিস্থিতি এখন নতুন একটা কথা শোনা যাচ্ছে, এটা বলে শেষ করি। ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে তারা নিজেদের সামরিক শক্তি বাড়ানোর, নিজের সম্পূর্ণ করার চিন্তা করছে এবং পৃথিবীতে নতুন সুপার পাওয়ার হিসাবে সামগ্রিকভাবে সমস্ত ইউরোপ মিলে একটা সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশের জন্য সেখানে একটা কথাবার্তা হচ্ছে। সেটা অবশ্য সমস্যা সংকুল, এতগুলো দেশ একসাথে মিলে সুপার পাওয়ার ইউনাইটেড একটা হওয়া মুশকিল, কিন্তু কতগুলো ক্ষেত্রে তারা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে যেতে পারে যুক্তরাষ্ট্রের জন্য। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে আপনি আভ্যন্তরীণ প্রভাবটা কি পড়ছে এবং বহির্বিশ্বে সেটার প্রভাব কি হতে পারে সেটি আলোকপাত করেছেন হাসান ফেরদৌস ভাই। দেশের মানুষ অর্থাৎ আমেরিকার মানুষরাও কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পররাষ্ট্রনীতি নিয়ে অনেকেই সন্তুষ্ট হতে পারছেন না। পিউ রিসার্চ একটি
গবেষণা করেছে তারা ৩,৬০৫ জন প্রাপ্তবয়স্কের মতামত নিয়েছে এবং সেখানে যে বিশ্লেষণটি উঠে এসেছে সেটি হলো যে ৫৪% মানুষ মনে করছে গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে প্রেসিডেন্ট যে মন্তব্যগুলো করছেন কিংবা মানসিকতা দেখাচ্ছেন সেটি ঠিক নয়। গাজার ক্ষেত্রে ৬২% সর্বোচ্চ মানুষ বলছে যে গাজার ক্ষেত্রে গাজা দখলের যে পরিকল্পনা সেটিও ঠিক নয়, তারা একমত নয়। এবং ৪৩% মানুষ মনে করছে প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে অনেক বেশি ছাড় দিচ্ছেন কিংবা অনেক বেশি তার দিকে ঝুঁকে পড়ছেন বলে তারা মনে করছেন। বিশ্লেষণগুলো আপনার কাছে শুনবো। গ্রিনল্যান্ড, ইউক্রেন ইস্যু, গাজা ইস্যু এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দূরত্ব তৈরি হচ্ছে, এটি আসলে এই পররাষ্ট্রনীতি আসলে কোন দিকে ইঙ্গিত করছে, কোন দিকে যাচ্ছে আমেরিকা? ধন্যবাদ জুয়েল। মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসবার অনেক আগে থেকেই একটা স্লোগান ব্যবহার করছেন, আমেরিকা ফার্স্ট। আমরা দেখতে পাচ্ছি কার্যত আমেরিকা ফার্স্ট এন্ড আমেরিকা অ্যালোন হয়ে যাচ্ছে। একদিন পর্যন্ত আমেরিকা ছিল বিশ্বের নেতা, এখনো বিশ্বের নেতা, কিন্তু ট্রাম্প সাহেব মনে করছেন যে বিশ্ব আমেরিকাকে চুষে খাচ্ছে। বাস্তবে ঠিক উল্টো, আমেরিকা সারা বিশ্বকে চুষে খাচ্ছে, কিন্তু ট্রাম্প সাহেব মনে করছেন যে বিশ্ব আমেরিকাকে সর্বস্ব ধ্বংস করে দিচ্ছে। এই ট্যারিফ দিয়ে বাণিজ্য ক্ষেত্রে তাদেরকে অপব্যবহার করে, সামরিক ক্ষেত্রে তাদেরকে অপব্যবহার করে আমেরিকা নিঃস্ব দরিদ্র একটা ভিকটিম, সোজা কথায়। বাস্তব কিন্তু উল্টো। প্রথমত আমেরিকা বিশ্বের ১ নম্বর দেশ, পলিটিক্যালি, মিলিটারিলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্যালি। এই পুরো কোভিড সময়ে কিন্তু আমরা দেখেছি যেখানে সারা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ধসে পড়ছে, আমেরিকা দাঁড়িয়ে, এবং আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে, এবং এই মুহূর্তে আমেরিকা বিশ্বের অর্থনীতির ১ নম্বর দিক, আগেও ছিল, এখনো আছে। কিন্তু ট্রাম্প সাহেব আমাদেরকে প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি, তার দেশ খুব নিঃস্ব অবস্থায় আছে। তার যে ইমেজটা আছে, ভাবনাটা মাথায় আছে, তা হচ্ছে যে আমেরিকাকে ঘরে ফিরতে হবে, এবং সেই ঘরে ফেরার তাগিদ থেকে তিনি এই ট্যারিফ আরোপ করেছেন। এর দুটো প্রতিক্রিয়া আছে, একটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছেন মোহাম্মদুল্লাহ ভাই। একটা গল্প বলে আমি কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করি। 11th সেঞ্চুরিতে ইউরোপিয়ান এক দেশের এক রাজা নাম ছিল কানুত। তার আশেপাশে সব তার স্থাবকরা থাকতো এবং বলতো, স্যার আপনি যা খুশি যা বলবেন সবই সত্যি, আপনার চেয়ে পাওয়ারফুল লোক আর হয় না। বিশ্বাস থেকে কানুত সাহেব কি করলেন, ঠিক আছে আমি সমুদ্র পাড়ে যাব, সমুদ্র পাড়ে যে বসবো আমি, এবং আমি সমুদ্রকে বলবো, সমুদ্র তুমি আমাকে স্পর্শ করবে না, সমুদ্রকে আমি নির্দেশ করব, ঢেউ তুমি আমাকে স্পর্শ করবে না। উনি গেলেন এবং ঢেউ যথারীতি তাকে স্পর্শ করলো এবং তিনি ডুবে গেলেন। ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেকটা সেই কানুত সাহেবের মতো, তিনি ঘোষণা করছেন ট্যারিফ দিলাম, সারা বিশ্ব ভয় কাঁপো, কিন্তু উল্টো ঘটছে। এই মুহূর্তে যেটা ভাই বলেন, এটা হচ্ছে যে উনি বসে আছেন চীন তাকে ফোন করবে বলে। তিনি 125%, তিনি চীনের বিরুদ্ধে 145% ট্যারিফ আরোপ করেছেন, করে যাবেন না বলছেন, একবার বলেন হ্যাঁ, একবার বলেন না, এবং তিনি বলছেন চীন আমার সঙ্গে নেগোশিয়েট করবে। চীন নেগোশিয়েট করার জন্য প্রস্তুত না, উল্টো চীন পাল্টা ট্যারিফ আরোপ করছে। চীনও স্পষ্ট করে বলেছে যে তোমাকে নামতে হবে, তোমাকে অবস্থা বদলাতে হবে। ফলটা কি দাঁড়াচ্ছে, সারা বিশ্বে আমেরিকা নিয়ে যে ভয় ছিল, ভীতি ছিল, সেই ভীতিটা চলে যাচ্ছে। আমেরিকা আগের মতো আর সেই রকম মহাপরাক্রমশালী শক্তি নয়। কিন্তু হাসান ভাই, চীন যদি চায় তাহলে কি আমেরিকার সঙ্গে টেক্কা দিতে পারবে পুরোপুরি, যেটা এখন পর্যন্ত অটল আছে? প্রথমত চীন এবং আমেরিকা দুজনে উভয়ের প্রয়োজন। উভয় প্রয়োজন। আজকে চীন এত বড় হয়েছে কোত্থেকে? চীন বিশ্বের 2 নম্বর ইকোনমি কি করে হলো? mid-70s থেকে 2000 সাল পর্যন্ত এই সময়টা আমেরিকা চীনকে এই পর্যায়ে নিয়ে এসছে। যখন সোভিয়েত ইউনিয়ন থেকে চীনকে সরিয়ে নিয়ে আসা হলো, বাংলাদেশ যুদ্ধের পরে নতুন অ্যালাইনমেন্ট হলো, তখন থেকে চীন বিশ্বে উঠছে মূলত আমেরিকায় বাজার নির্মাণের মাধ্যমে এবং আমেরিকার টেকনোলজি চুরি করে। আমেরিকায় চীন প্রায় $500 billion এক্সপোর্ট করে। চীন বিশ্বের বাজার, মোর ইম্পর্টেন্টলি চীন আমেরিকার বাজার। কেমন?
ফলে আমেরিকাকে ছাড়া চীনের সমাপন না। চীন চাইছে এই মুহূর্তে তার বাজার ডাইভার্সিফাই করতে, পারবে, ডাউন দ্য রোড পারবে, অবশ্যই পারবে। আমরা কি দেখলাম, ঠিক ইমিডিয়েট রিয়াকশন কি হয়েছিল, ইউরোপ এবং চীন কথা বলা শুরু করেছে। ইউরোপকে চীন বলছে আসো আমরা হাত মেলাই এই রোগ কান্ট্রি, এই মতবিরোধকারী কান্ট্রি আমেরিকা থেকে, আমরা আসো হাত মেলাই। এবং আমরা দেখি একটা রিঅ্যালাইনমেন্ট হচ্ছে অলমোস্ট ইমিডিয়েটলি। ট্রাম্প সাহেবের ট্যারিফ আরোপ করার পর দেখেছি আমরা জাপান এবং সাউথ কোরিয়া কথা বলছে এবং চীনের সঙ্গে সংযোগ স্থাপন করছে। আর একটা অ্যালাইনমেন্ট, জাপান, চীন, সাউথ, আনথিঙ্কেবল, এরা সবাই কিন্তু আমেরিকার অ্যালাইজ। অ্যালাইনমেন্টগুলি বদলে যাচ্ছে। তুমি প্রশ্ন তুলেছিলে গ্রিনল্যান্ড নিয়ে, পানামা কানাল নিয়ে ইত্যাদি। আমেরিকার ফরেন পলিসির ইস্যুগুলিতে ডেফিনেটলি আমেরিকার জনগণ সন্তুষ্ট নয়। জনমত জরিপ থেকে পাচ্ছি আমরা অলমোস্ট 80% লোক আপত্তি করছে ইউএস এইড নিয়ে, এবং রিভার্সও হচ্ছে, দেখি আমরা পরিবর্তনও ঘটছে। কিন্তু এর মানেই না যে এর ফলে ট্রাম্পের জনপ্রিয়তার ধস নেমেছে। তিনি লুজ করেছেন, 55 থেকে নেমে এসেছেন 43-তে, লুজ করেছেন বটে, কিন্তু এখনো রিপাবলিকান মূল যে ধারাটা আছে ট্রাম্পের সাথে, ইনক্লুডিং উইদিন দ্য কংগ্রেস। দেখতে পাচ্ছি আমরা ক্র্যাকস এখানে সেখানে আছে, কিন্তু ক্র্যাকসটা এমন তীব্র নয় যে ট্রাম্প সাহেব ধসে পড়বেন। ট্রাম্প সাহেব ধসে পড়ছেন অন্যত্র। এক, বাজার। তিনি ব্যবসায়ী মানুষ, দেখতে পাচ্ছেন যে আমার স্টক তো বাবা 100 টাকারটা এখন 30 টাকায় বিক্রি হচ্ছে, এটা একটা। 2 নম্বর বন্ড, ট্রেজারি বন্ড। মূল কারণ, যে কারণে ট্রাম্প সাহেব রিভার্স করলেন তার অবস্থান, একে বলে ট্রেজারি বন্ড। সবচেয়ে কি বলবো আমি, সেফ বন্ড হচ্ছে আমেরিকান ডেট বন্ড। চীন কিনে নেয়, জাপান কিনে নেয়, সৌদি আরব কিনে নেয়, এদের ঋণের বন্ডটা কিনে নেয় সবচেয়ে স্টেবল বলে। এখন দেখা গেল পরশুদিন এই বন্ড বিক্রি হচ্ছে। তার কারণ মানুষ এবং দেশগুলি দেখলো যে আমেরিকান ইকোনমি খুব আনস্টেবল ইকোনমি। এই অবস্থায় বন্ড বিক্রি হওয়া শুরু হলো। অ্যান্ড দ্যাট ইজ ওয়েন ব্যাপারটা হিট করলো ট্রাম্পকে, যে আমি তো আমেরিকার ইকোনমি, আমার নিজের ইকোনমিকেও, ব্যবসায়িক বাণিজ্যকেও ক্ষতিগ্রস্ত করছি, আমেরিকাকে। এবং ফলটা কি হবে? ফলটা হবে যে আমেরিকার মানুষ ক্ষিপ্ত হবে যখন দেখবে ডিমের দাম 2 টাকা থেকে 7 টাকা এখন যেটা হয়েছে, যখন দেখবে গাড়ির দাম 15,000 থেকে 35,000 টাকা হবে, যখন দেখবে যে কম্পিউটারের দাম, ট্যাবলেটের দাম 200 টাকা থেকে 700 টাকা, তখন তারা কিন্তু খুশি হবেন এই ট্রাম্পে, যতই তিনি আমেরিকা ফার্স্ট বলেন না কেন। এই বিষয়টি বারবার উঠে আসছে, ইউরোপের সঙ্গে সম্পর্ক, এবং ইউরোপ এখন বিশ্লেষণ করছে তাদের সেলফ ডিফেন্সটাই সবচেয়ে বড় ডিফেন্স হতে পারে। এবং যেটি হাসান ফেরদৌস ভাই বলছিলেন যে তারা নতুন অ্যালাইনমেন্ট তৈরি করার চেষ্টা করছে, এবং ইউরোপের দিকে ইউরোপ দেখছে তাদের উপর ট্যারিফ আরোপ করা হচ্ছে, তাদের গ্রিনল্যান্ড নিয়ে কথা হচ্ছে, নানা ধরনের বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিকভাবে তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার সবচেয়ে বড় আকারটা হবে ন্যাটো থেকে বের হয়ে আসা কিংবা ন্যাটোকে দমিয়ে রাখার একটা চেষ্টা। এই অবস্থায় ইউরোপের কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখছেন? ইউরোপ তো এর আগে ওই যে আপনার একটা উদাহরণ দিলি, হাসান সাহেব বিস্তারিত ব্যাখ্যা করেছেন। স্পেনের প্রধানমন্ত্রী চীন সফরে গেছেন। চীন সফরে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি তিনি ওখানে তো নিজের দেশের সমর্থন ব্যক্ত করেছেন চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য। ইউরোপিয়ান ইউনিয়নকে তিনি আহ্বান জানিয়েছেন, আমরা সবাই মিলে চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করি আসো। এইটা একটা বিপদ সংকেত আমেরিকার জন্য, যেটা হাসান সাহেব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। কারণ হচ্ছে আমেরিকার জন্য তো ইউরোপ আর আমেরিকা মিলিয়ে একটা মিলিত শক্তি। আমেরিকা সুপার পাওয়ার, ইউরোপের মানে আনকোয়ালিফাইড সাপোর্টের কারণে। এখন সেটার থেকে এই সুপার পাওয়ারের একটা হাত তো ওখানে ভেঙে যাবে ইউরোপের থেকে যদি তার সমর্থনটা কমে যায়, এটা একটা। আর তিনি যে আশা করেছিলেন মানে পুতিন ক্যাপিচুলেট করবেন, তিনি বললেন, আর মানে উনি যে সাথে সাথে তিনি যেটা বলেন, যে শর্তে বলেন রাজি হয়ে যাবেন, তা সেখানে হচ্ছে না। তো ফলে ইউরোপিয়ান রিঅ্যালাইনমেন্টের কারণে একদিকে সোভিয়েত বা রাশিয়া শক্তিশালী হচ্ছে, মানে রাশিয়ার যে চাওয়া পাওয়াগুলো সেগুলো অনেকগুলো তাকে মেনে নিতে হবে। সম্ভবত দেখা যাচ্ছে ইউক্রেনের একটা উল্লেখযোগ্য অংশ রাশিয়ার দখলে থেকেই যাবে। তারপর ইউক্রেন মানে আপনার চীনের সাথে রাশিয়ার একটা সম্পর্ক শক্তিশালী হয়ে গেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। চায়না বেশ শক্তিশালী অর্থনৈতিকভাবে, মিলিটারিলি শক্তিশালী,
বেশ শক্তিশালী। তাদের পারমাণবিক মানে অস্ত্রের সংখ্যা 6,000-এর মতো। রাশিয়ার, যুক্তরাষ্ট্রের এবং মিত্র শক্তির সবাই মিলে 6,000-এর কম, কিন্তু চীনের মাত্র কয়েকশো। ওটা ম্যাটার করে না। এই 100-200 হলে সারা পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে। ফলে তারাও তাদের অস্ত্র মানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা আরো কয়েকশো বাড়ানোর চেষ্টা করছে। তারা অন্যান্য অত্যাধুনিক অস্ত্র, তো পাওয়ারফুল অস্ত্র তৈরি করছে। ফলে তার এই কারণে ইউরোপের সাথে ইউরোপ মানে এই যে চীন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতো, মানে সমরাস্ত্র মেইনলি যুক্তরাষ্ট্র সাপ্লাই দিয়ে, কিন্তু ওরা টাকা দিয়ে, কিন্তু এমন না যে ওদেরকে মানে এমনি দিয়েছে। কিছু ওখানে ন্যাটোর ঘাঁটিগুলোতে রাখতো, কিন্তু ওই রাষ্ট্রগুলো বিপুল পরিমাণে শত বিলিয়ন ডলার অস্ত্র কিনেছে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে। এইটা মানে তারা নিজেদের অস্ত্র উৎপাদন করেনি। এখন তারা নিজেদের অস্ত্র, সফিস্টিকেটেড অস্ত্র উৎপাদন করার দিকে যাচ্ছে। রাফায়েল যুদ্ধ বিমান তৈরি করে, তারপরে আরেকটা মানে 5th জেনারেশন যুদ্ধ বিমান সুইডেনে তৈরি করে, নাম ভুলে গেছি। 4th 5th মাঝামাঝি একটা ব্রিটেন তৈরি করে সম্ভবত। তো এগুলো আরো সফিস্টিকেটেড, একবার 5th জেনারেশন F-35 বা তার চাইতেও অ্যাডভান্সড অস্ত্র তারা উৎপাদনের দিকে যাচ্ছে। এবং নতুন আমলের যে টেকনোলজি সেদিকে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে চীন প্রায়, এবং ইউরোপিয়ান ইউনিয়নও সেই দিকে যাচ্ছে। অবশ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইসরায়েল খুব অগ্রসর, সেটা আরেক কথা। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন বেশ শক্তিশালী হওয়ার জন্য ওই দিকে পথ দিচ্ছে। এবং এমনকি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে কোনো সরকার থাকুক, লেবার থাকুক আর কনজারভেটিভ থাকুক, ব্রিটেন, যে যুক্তরাষ্ট্রের সাথে একটা স্পেশাল ভালোবাসা, প্রেমের সম্পর্ক, তাদের স্পেশাল রিলেশনশিপ, এই কথাটা তারা ইউজ করে। যাই হোক, তো সেই স্পেশাল রিলেশনশিপের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে না, আমাদের অনেক দিন থেকেই এরকম একটা আশঙ্কা ছিল, এখন আমরা বুঝতে পারছি ঘটনাটা কি, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ফলে এটা ব্রিটেন, আর ব্রিটেন ছাড়া ইউরোপিয়ান কমন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অন্য দেশগুলো তো ফ্রান্স, এরা সবাই মিলে, জার্মানি, এরা সবাই মিলে এখন একটা নতুন ইউরোপীয় চিন্তাধারা, নতুন ইউরোপীয় সুপার পাওয়ার, ইউরোপিয়ান ছাড়াও প্রত্যেকটি দেশ সম্পূর্ণ হাত দিকে এগিয়ে যাচ্ছে এবং সামগ্রিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন। ফলে একটা নতুন ক্ষমতার বিন্যাস হতে যাচ্ছে বলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। জি, ক্ষমতা একটা মেরুকরণ হতে যাচ্ছে। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে এই প্রসঙ্গে একটু জানি যে আমরা গতকালকে দেখলাম ফ্রান্স বলছে যে প্যালেস্তাইনকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বলছে। এই সমীকরণের কোনো বিষয় কি এখানে আছে, নাকি এই বিষয়টার বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের স্বীকৃতি আদায় করার বিষয়টিও এখানে আসলে দর কষাকষিতে যাবে? প্যালেস্টাইন প্রশ্নে ইউরোপীয় দেশগুলি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইভেন ইউকে, এরা অনেক আগে থেকে অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি আগ্রহী প্যালেস্টাইন প্রশ্নে একটি সমাধানের জন্য। অনেক আগে থেকে তারা এই প্রথম যে বললো স্বীকৃতি দেবে তা কিন্তু নয়, দেয়নি। সিলেট বলেছে, ইংল্যান্ড বলেছে, আয়ারল্যান্ড বলেছে, স্পেন বলেছে, এবং 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 আমি নাম্বারটা বলতে পারছি না, কিন্তু কয়েক গ্রোয়িং নাম্বার অফ ইউরোপিয়ান যারা এখন মুক্ত স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে। কিন্তু সমস্যাটা সেখানে নয়। আমি স্বীকৃতি দিলাম তো কি হয়েছে? রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড কি বদলে যাবে? যদি আগামীকাল ফ্রান্স বলে ঠিক আছে প্যালেস্টাইন এক স্বাধীন রাষ্ট্র, তো কি হলো? ইট মেক্স নো ডিফারেন্স। যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথায় ছাতি ধরে আছে, ছাতি না সরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাস্তবতা বদলাবে না। এটা একটা। আর 2 নম্বর, যতক্ষণ না আরব দেশগুলি, কি আরব স্টেটসগুলি, মিশর, সৌদি আরবিয়া এবং গালফ কান্ট্রিজ, যারা হচ্ছে মূলত পলিটিক্যাল ক্লাউড বহন করে এবং পার্সটা, টাকা পয়সা যাদের হাতে আছে, যতক্ষণ না তারা শক্তভাবে প্যালেস্টিনের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছে না, ততক্ষণ পর্যন্ত রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড কিন্তু বদলাচ্ছে না। আমরা যে ঘটনা দেখলাম, হামাসের যে আক্রমণটা ঘটেছিল, কেন ঘটেছিল? মূলত আরব দেশগুলিকে শেক আপ করবার জন্য তারা স্থবির হয়েছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ট্রাম্প প্রশাসন দেখেছি আমরা, তাদের প্রভাবে একদল আরব দেশ
ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক নির্মাণ করছে, নর্মালাইজেশন করছে। অ্যাজ এ রেজাল্ট প্যালেস্টাইন প্রশ্নটি চলে যাচ্ছে ব্যাক বার্নারে। সেটা রিভার্স করবার জন্যই কিন্তু হামাসের এই অবিশ্বাস্য রকম নিষ্ঠুর এবং 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 টেরোরিস্ট আক্রমণ করেছে। অন্যায় কাজ কিন্তু শেকেন আপ হয়েছে মধ্যপ্রাচ্য। এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটেছে কিন্তু আমেরিকার ট্রাম্প সাহেবের প্রস্তাবে, গাজা নিয়ে নেব। গাজা নেওয়ার প্রস্তাবটা অদ্ভুত প্রস্তাব, কিন্তু এই কথা বলার ফলটা কি দাঁড়ালো, তার প্রস্তাবের বিপরীতে একটা প্রস্তাব আমরা দেখলাম 5টি আরব দেশ, মূলত এই যে বললাম আমি যে দেশগুলি, তারা একটা পাল্টা প্রস্তাব দিল, আমরাই গাজাকে রিফর্ম করবো। আমি বলার চেষ্টা করছি যে প্রথম ঘটনাটা ঘটেছিল হামাসের কারণে, আর দ্বিতীয় ঘটনাটা আমেরিকার কারণে ঘটতে পারত, ঘটেনি। কিন্তু এখন পর্যন্ত রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড বিন্দু মাত্র বদলায়নি। এখন পর্যন্ত কিন্তু পৃথিবীর প্রধান চালিকা শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। জি, আমরা একটু ইরান প্রসঙ্গ আলোচনা করতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, সেটি হলো বলতে পারি ইউরোপিয়ান ডিফেন্সের উপরে মোহাম্মদ ভাই বলেছেন বটে, আমি খুব সামান্য বলি যে তা হচ্ছে এই যে আমেরিকার সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, এই মানেই না যে রাতারাতি ইউরোপ আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্ট হয়ে পড়বে না। আমেরিকার উপরে ইউরোপের নির্ভরশীলতা আর্থিকভাবে 75%, আর ডিফেন্স স্পেন্ডিং হচ্ছে গিয়ে পুরো ইউরোপ এবং আমেরিকার 75% ক্যারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নতুন ট্রাম্প প্রশাসনের বক্তব্যের পরে এবং তার রাশিয়া মুখোমুখি পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখছি একটি ভিন্ন নতুন মেরুকরণ ঘটছে। জার্মানির নতুন যে চ্যান্সেলর হতে যাচ্ছেন, তিনি বলেছেন যে এখন সময় ফর এ নিউ ওয়ার্ল্ড লিড, সময় এসেছে বিশ্বের নতুন নেতা খোঁজার। এতদিন পর্যন্ত আমেরিকা ছিল, নতুন নেতা খোঁজার সময় এসেছে। ফলে তারা কি করছে, তারা দুটো কাজ করছে। প্রথম বড় কাজ হচ্ছে ডিফেন্স খাতে, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি। যেমন জার্মানি $100 বিলিয়ন ইউরো, জার্মানির কিন্তু শাসনতন্ত্রে বলা আছে তোমরা এই টাকার বেশি খরচ করতে পারবে না, আর্মির সংখ্যা বাড়াতে পারবে না। সেই জার্মানি শাসনতন্ত্র সংশোধন করে তারা $100 বিলিয়ন ড্রামাটিক্যালি ইনক্রিজ করার প্রস্তাব গ্রহণ করেছে। অন্যান্য ইউরোপীয় দেশগুলিও কিন্তু খরচ বাড়াচ্ছে, কিন্তু বাড়ার মানে এই না যে আমেরিকার যে সক্ষমতা তাকে অতিক্রম করতে পারবে। কিন্তু আমেরিকা তো এটাই চেয়েছিল যে ইউরোপিয়ান দেশগুলো তাদের নিজস্ব ডিফেন্সের খরচটা বাড়াক, আমেরিকা তো এটাই চেয়েছিল। তাহলে তো সেটা আমেরিকার পথে আছে, কিন্তু বাস্তবতা বদলাবে না। তার কারণ দুটো কারণ। এখন যে ওয়ারফেয়ার, যুদ্ধ রণকৌশল, তার একটা বড় অস্ত্র হচ্ছে টেকনোলজি ড্রিভেন। আগের মতো ট্যাঙ্ক নিয়ে বিশাল বন্দুক নিয়ে কামান নিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় টেকনোলজি দিয়ে, আর হয় AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখন নিউ ইয়র্কে বসে তুমি আফ্রিকা যুদ্ধ করতে পারো, এবং করছেও তাই। এই টেকনোলজিতে ইউরোপ অনেক পিছিয়ে, গ্লোবাল লিডার হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা একটা ব্যাপার। আর যুদ্ধের একটা বড় শর্ত হচ্ছে স্পাইং, ইন্টেলিজেন্স গ্যাদারিং এ ইউরোপের খুব কম দুর্বল, খুব সক্ষমতা কম। তাদের কোনো স্যাটেলাইট নাই, ইন্ডিপেন্ডেন্ট স্যাটেলাইট নাই যা তারা ব্যবহার করতে পারে। তারা ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। সেই ডিপেন্ডেন্স কিন্তু ইমিডিয়েটলি এবং মিড টার্মে ওভারকাম করা পসিবল নয়। আর হচ্ছে গিয়ে নিউক্লিয়ার আমব্রেলা। ইউরোপের মাত্র একটি দেশ, ফ্রান্স, তার সক্ষমতা আছে। বিলেতের, ইংল্যান্ডের অস্ত্র আছে বটে, কিন্তু অস্ত্রের ব্যবহার যোগ্যতা ইন্ডিপেন্ডেন্টলি না, তারা ডিপেন্ড করে আমেরিকার উপরে। আমেরিকার টুল ব্যবহার করে ওদের অস্ত্র ব্যবহার করবার জন্য। একমাত্র ফ্রান্সই পারে ইউরোপকে নিউক্লিয়ার আমলা দিতে। কিন্তু ফ্রান্সের সাথে আবার ইউরোপের দেশগুলির এক ধরনের রেশারেশি আছে, এদের 100 বছর 1000 বছরের যুদ্ধের ইতিহাস আছে। ফলে ফ্রান্স চাইলেই যে ইউরোপের দেশগুলি এক কথায় মেনে নেবে তাও কিন্তু না। ফলে ডিপেন্ডেন্স অন আমেরিকা রিমেইনস, এবং এটা কন্টিনিউ করবে আগামী who knows how long। বরং আমি মনে করি অনেক ইজি হবে, অনেক আশু হবে ট্রাম্প সাহেবের বদলে নতুন ক্ষমতার পরিবর্তন ঘটলে, নতুন সরকার আসলে আমেরিকায়, আমরা আবার দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্কটা পুনরায় ঘনিষ্ঠতর হচ্ছে। আমার চোখে এই ট্রাম্প সাহেব হচ্ছে একটা অ্যাবারেশন, একটা ব্যতিক্রম, উনি নিয়ম নন, ইজ অ্যান অ্যাবারেশন। এবং এটা আমার ধারণা যে এই 4 বছর বা বড়জোর 8 বছর পরে এটা বদলে যাবে। জি, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাই ইরানের প্রসঙ্গ। ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি প্রতিষ্ঠান
তারা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি তারা আশঙ্কা করছে যে ইরান খুব দ্রুত পারমাণবিক শক্তির কাছাকাছি সক্ষমতা অর্জনের কাছাকাছি চলে যাচ্ছে এবং মিডল ইস্টের যে সাম্প্রতিক যুদ্ধ অবস্থা এটি ইরানকে আরও বেশি তাড়া দিচ্ছে বলে তাদের ধারণা। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে খুব স্ট্রংলি বলা হচ্ছে যে ইরানকে কোনোভাবে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে মিলিটারি হস্তক্ষেপও সেখানে করা হবে। ইরানের সাথে বাস্তবতাটা আসলে কোন দিকে যাচ্ছে? ইরানের এই যে লেটেস্ট আপনি আমাদেরকে যে নিউজটা যেটা পাঠিয়েছেন সেটা দেখছেন কোত্থেকে? নিউজটা এসে ইসরায়েল থেকে। এই যে ইরানের আকস্মিক কয়েকদিনের ভিতরে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে বলছে, কোর্ট করছে, যাই খবরটা এসছে ইসরায়েল থেকে। তো ঘটনা হচ্ছে এরকম, এই যে নিউজগুলা কিছুটা ম্যানিপুলেট করা, এর মানে এই না যে কথাটা সত্য না। তারা সত্যি সত্যি গবেষণা অনেক এগিয়ে গেছে। 60% মানে পরিশোধন, এনরিচমেন্ট, সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের, সেইটা তারা করেছে বিপুল পরিমাণে। এবং সেগুলাকে যদি 90% কমপক্ষে লাগে, 90% পর্যন্ত যদি পরিশোধন করা হয় 90% এবং তার উপরে, সেগুলা দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো যায়। এর নিচের গুলো দিয়ে ওই পারমাণবিক বাজি জাতীয় কিছু বানানো যাবে, ছোটখাটো এগুলো বানানো যাবে। এগুলা খুব ভয়ঙ্কর শক্তিশালী কিছু হবে না, তারপরও কিছু লিমিটেড ক্ষয়ক্ষতি করতে পারবে। যেটা পুতিন সাহেব কয়েক বছর, 2 বছর থেকে থ্রেট দিচ্ছেন যে আমরা পারমাণবিক, সেটা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, ওই বাজির মতো খুব লিমিটেড এলাকায় ক্ষতি করতে পারে। হিরোশিমা নাগাসাকিতে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল ওর চাইতে অনেক কম ক্ষমতার ওগুলো ট্যাকটিক্যাল, ওই ধরনের কিছু একটা বানাতে পারবে হয়তো। কিন্তু সত্যি সত্যি শক্তিধর মানে এমনকি মানে হিরোশিমা নাগাসাকি পর্যায়ের যদি বানাতে হয়, সেটার জন্য 90% কমপক্ষে তাকে পরিশোধন করতে হবে, সেটা এখনো তারা করেনি। তো এই সমস্ত করে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করতে, এখন তাদের যে অবস্থা, তারা সম্ভবত কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এ না পৌঁছে উপায় নেই। তাদের মানে মাথার উপরে সোর্ড অফ ড্যামোক্লেস ঝুলিয়ে রেখেছে, না করলে তাদের আক্রমণ করার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি করবে বা ইসরায়েল করবে বা দুই দেশ একসাথে করতে পারে। সেখানে তাদের যে নিউক্লিয়ার সাইট গুলো আছে, যেখানে গবেষণা করে, যেখানে পরিশোধন করে, এগুলা বেশিরভাগ সলিড পাহাড়ের মানে পাথরের পাহাড়ের ভূগর্ভে, আর আধা মাইল নিচে, 1 মাইল নিচে এরকম। ফলে এগুলা বম্বিং নিউক্লিয়ার ওয়েপন ছাড়া অন্য কোনো ধরনের বোম দিয়ে ওই পর্যন্ত ধ্বংস করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ক্ষতি করতে পারবে। কি কি ক্ষতি করতে পারবে? ওই দেশে তাদের সায়েন্টিস্টরা তো আর 24 ঘন্টা সেখানে বসে থাকবে না। সায়েন্টিস্ট, অন্যান্য তাদের নেতৃত্ব নেতারা যেখানে থাকে সেখানে আঘাত আনতে পারবে, তাদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে পারবে, তাদের ইন্ডাস্ট্রি গুলোকে ধ্বংস করতে পারবে, তাদের ইকোনমির ইনফ্রাস্ট্রাকচার গুলো ধ্বংস করতে পারবে, দেশটাকে কাবু করে হাঁটু একেবারে ভেঙে দিতে পারবে দেশটাকে। ফলে এমন না ওই দেশ দখল করার দরকার নেই, এবং এটার জন্য 1 সপ্তাহ সম্ভবত লাগবে না, এমন ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতে পারবে। মানে রণতরী থেকে এবং আকাশ থেকে মিসাইল ইত্যাদি দিয়ে এবং সর্বাধুনিক জেট বিমান দ্বারা আক্রমণ করে ওরা ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। ফলে তারা সম্ভবত একটা আপোষ্ঠফার দিকে যাবে, অনেকটা ক্যাপিচুলেট করার মতো তাদেরকে মানে দিয়েছে। আরব রাষ্ট্রগুলো, অন্যান্য অধিকাংশ আরব রাষ্ট্রগুলো সুন্নি প্রধান, শিয়া প্রধান হচ্ছে ইরাক এবং ইরান। তো ইরাক তো এখন প্রশ্নে আসছেন আমাদের আলোচনার ভিতরে, ইরানকেই কাবু করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সুন্নি রাষ্ট্রগুলো মনে করছে যে আপাতত ইরান কাবু হলে ঠিক আছে, কিন্তু তাদের গলার উপরেও মাথার উপরেও ওই একই সোট ঝুলে আছে। প্রত্যেকটা আরব দেশে এদের মানে ঘাঁটি বসেছে। কোনো আরব দেশ যে বড় করে কিছু বলতে চায় না, তাদের $ট্রিলিয়ন, $100 বিলিয়ন যে ব্যাংকে পড়ে আছে, এত সত্ত্বেও চায় না কেন? যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র চাইলে সেই দেশের রাজ পরিবারেরই, শেখ পরিবারের একজনকে ক্ষমতায় বসিয়ে দিয়ে, যেই শেখ, সে MBS হোক বা যেই হোক না কেন,
তাকে ধরে নরিয়েগার মতো ন্যাংটা করে জেলে ঢুকিয়ে দিতে পারবে। লিটারালি এই ক্ষমতা এদের আছে। এবং অন্য রাজ পরিবারেরই আরেকজন খুব আনন্দের সাথে এদের কথা মতো চলবে, এইরকম বসাবার ক্ষমতা তাদের আছে। ফলে প্রায় সব দেশে সামরিক আছে এবং তাদেরকে যে সমস্ত অস্ত্র শস্ত্র দিয়েছে অনেক অস্ত্র তাদেরকে বিক্রি করছে, বিলিয়ন বিলিয়ন ডলার তার কিনেছে। সবচেয়ে সফিস্টিকেটেড সফটওয়্যার গুলো নিশ্চয়ই তাদের হাতে নেই। এবং অধিকাংশ দেশে আবার অস্ত্র মানে এদের লোক রেখে দিয়েছে, সেগুলো এদের কন্ট্রোলে আছে। ঘাঁটিগুলো ওদের ঘাঁটিগুলোতে এদের কন্ট্রোলে আছে। ফলে তাদের টাকাও আছে, অস্ত্রও কিছু কিছু আছে, কিন্তু তারা একটা অসহায় মানে অনেকটা পাপেটের মতো সেখানে বসে আছে। ফলে তাদের ভিতরে যদি ক্ষোভ থাকে এদের বিরুদ্ধে কিছু করার, কিন্তু বাস্তব ক্ষমতা তাদের খুব সীমিত এই একটা। আর আরেকটা হচ্ছে যে ওই যে ইন্টারন্যাশনাল স্কোয়াবল শিয়া সুন্নি মানে কি বলে প্রটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের যে ঘটনা, সেই রকমের চাইতে আরো তীব্র। এখানে একজন আরেকজনকে এতটা হেট করে, সেটা কেন বাদ দেন? সুন্নিরাই তো সুন্নিকে গত 2 দশক থেকে আমরা দেখছি মিডল ইস্টে যে মানে পুরো ইরাক সিরিয়া ওই প্রান্দা টার্কি থেকে শুরু করে পুরো মিডল ইস্টে যত হত্যাকাণ্ডের ঘটনা, সর্বনাশা ঘটনা ইসলামিক খেলাফত অন্যান্য এরা করছে, বেশিরভাগ তো সুন্নিরা সুন্নিদেরকেই মারছে, অন্য শিয়াদেরকে মারছে, ইউরোপিয়ানদেরকে শ্বেতাঙ্গদেরকে মারছে, কিন্তু সবচেয়ে বেশি মারছে নিজের লোককে। ফলে এই হেট্রেড আছে। আর শিয়াদের বিরুদ্ধে সুন্নিদের হেট্রেড সবচেয়ে বেশি, শিয়াদের অত না। যাই হোক, এই সব কারণে পরিস্থিতি খুব খারাপ এবং আমার ধারণা একটা সম্ভবত খুব বেশি সময় পাচ্ছি না হাসান ভাই আপনাকে ইরান বিষয়ে বলার জন্য। আমরা একটু বাংলাদেশ বিষয়ে আলোচনা রাখতে চাই সংক্ষেপে। সেটা হলো যে বাংলাদেশে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, যেটি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটি ঐক্যমতে পৌঁছার কথা। কিন্তু সেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা কিছু কিছু বিষয়ে কোনোভাবে একমত হতে পারছে না। সংবিধান পরিবর্তন, গণপরিষদ নির্বাচন, নানা ইস্যু আছে। এই অনৈক্য কিংবা একমত না হওয়ার বিষয়টা সামনের দিনগুলোতে নির্বাচনের বিষয়টাকে কতটা প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? এই মুহূর্তে প্রধান তর্ক হচ্ছে এই ঐক্যমত কমিশন নিয়ে নয়, তারিখ নিয়ে। নির্বাচনটা কবে হবে? নিশ্চয় লক্ষ্য করেছেন আপনারা যে ইতিমধ্যে একটা আওয়াজ উঠেছে ইউনূস সরকারকে আরো 5 বছর দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছিলেন। হ্যাঁ, না উনি বলেননি, শুনেছি, উনি দাবি করেননি, উনি চান না, আমরা চাই না, লোকে বলছে। এই লোকে বলাটা কতটা লোকে বলা আর কতটা ইঞ্জিনিয়ার এটা আমি জানি না, কিন্তু একটা আওয়াজ কানে আসছে। ইন্টারনেটে, ফেসবুকে তা দিতে দিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক মনে করছে যে এরা কারা এবং কেন, এই দাবিটা কেন উঠছে। ক্লিয়ারলি দাবিটা উঠছে এমন সব দলের কাছ থেকে যারা মনে করছে এই আগামী নির্বাচনে তারা জয়ী হবে না, মানে ক্ষমতা যেতে পারবে না। যারা ক্ষমতা যেতে পারবে তারা বলছে আগামীকালে নির্বাচন দাও, রিফর্ম আমরা করব। তোমার রিফর্ম করার কে? ভ্যালিড প্রশ্ন যে পার্লামেন্ট ছাড়া তুমি 5 জন লোক বসে রিফর্ম তো একটা ঘটনা না, রিফর্ম একটা প্রসেস, ইমপ্লিমেন্ট করতে লাগবে 15 বছর। ততদিন তুমি ক্ষমতা বসে থাকবে? রিফর্ম না হওয়া পর্যন্ত তুমি এই ইন্টারিম গভর্নমেন্ট থাকবে? লজিক্যাল না। এরা দাবি, এরা বলতে বলছে মূলত বিএনপি যে রিফর্মটা মিনিমাম এবং মূল ফোকাসটা হবে সুচারুভাবে নির্বাচন সম্পন্ন করা। বাকি সব রিফর্ম 300 হবে না 700 হবে পার্লামেন্টে, আপার কক্ষ, লোয়ার কক্ষ ইত্যাদি ইত্যাদি, দেশের নাম বদলাবো কি বদলাবো না, আমরা পার্লামেন্টে এনে ডিবেট করব। তোমার সাথে এ নিয়ে কথা বলার কিছু নেই। তুমি একটা অন্তর্বর্তীকালীন সরকার, সর্বকালের দায়িত্ব নিয়ে এসছো, মূল দায়িত্ব নির্বাচন করা। কিন্তু যেটা বললাম আগে আমি, যারা ক্ষমতা যেতে পারবে না তারা কারা? জামাত এবং ছাত্রদল এনসিপি। তারা জানে যে তাদের নির্বাচনে কম্পিটিটিভ হওয়ার জন্য দে নিড মোর টাইম। বিশেষ করে ছাত্ররা কোনোভাবেই চায় না এই মুহূর্তে বা খুব দ্রুত নির্বাচন হোক, কারণ তারা জানে যে নির্বাচন হলে তারা 2টো সিটও পাবে না বা 5টা সিটও পাবে না। কেমন তারা গোছাতেই পারেনি। নির্বাচন করতে হলে যেই প্রয়োজন, যেই প্রস্তুতি প্রয়োজন, তার সময় তো তারা পায়নি। তো কারণ নির্বাচনটা হয় কোথায়? লোকাল লেভেলে। আমরা ঢাকায় দেখি সব নেতারা বড় বড় মিটিং করছে, প্রেস কনফারেন্স করছে, কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে লালমনিরহাট 3-এ, নওগাঁ 5-এ। তো সেখানে তোমার কি দল আছে, তোমার কি ক্ষমতা আছে, তারা এটা ভালো করে বুঝতে পেরেছে এখন। সে কারণে তারা চাইছে এটাকে পেছাতে, অথবা একটা
সমঝোতা অ্যারেঞ্জমেন্টে আসতে, একটা অ্যারেঞ্জমেন্টে আসতে। সেই অ্যারেঞ্জমেন্ট এখন স্ট্রাইক তারা করতে পারেনি, ফলে এই তর্কটা থাকবেই। এবং যত দিন ঘনাবে, আমরা দেখেছি এখন আর তর্ক কি হচ্ছে, নির্বাচন ডিসেম্বরে, জুনে, না আরো পরে। ছাত্ররা, বিএনপি বলছে একটা কথা স্পষ্টভাবে, যে তারা খুব দ্রুতই, ঈদের পরপরই তারা বলছে দ্রুতই তারা নির্বাচনমুখী রাজনীতি শুরু করবে। নির্বাচনমুখী রাজনীতি মানেটা কি? আমরা ডিমান্ড করা শুরু করব, মিটিং করব, মিছিল করব, নির্বাচনটা স্পেসিফিক্যালি দাও কবে। তারা মিটিং করতে যাচ্ছে এই সপ্তাহে চিফ অ্যাডভাইজারের সাথে। গিভ আস এ ক্লিয়ার রোড ম্যাপ। আপনি এক কথা বলছেন মুখে, আপনার উপদেষ্টারা বলছে অন্য কথা, তা তো হতে পারে না। গিভ আস এ ক্লিয়ার রোড ম্যাপ। এবং কবে হবে, কবে নাগাদ ভোটারলি হালনাগাদ হবে, কবে নাগাদ ডিটেল আমরা জানবো, আমরা এখন জানান। এবং আমার ধারণা, এটা আমার, দিস ইজ মাই রিডিং, যে ইউনূস সাহেব প্রধান আমাদের উপদেষ্টা, এই তার যে ঘোষিত টাইম টেবিলটা তিনি মেনে চলবেন। তিনি বিশ্বের কাছে কমিট করেছেন, গত সপ্তাহে ব্যাংককে তিনি কমিট করেছেন, রয়টার্স সঙ্গে ইন্টারভিউতে কমিট করেছে। এই কমিটমেন্ট তিনি ভাঙবেন না বলে আমার বিশ্বাস, কারণ তার একটা আন্তর্জাতিক সম্মান আছে। এই ক্ষমতার লোভে তিনি যদি ভাঙেন, সেই সম্মানটা তিনি হারাবেন। আই ডোন্ট থিংক হি উইল ডু দ্যাট। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকেও 2 মিনিট শুনতে চাই আপনার কাছে। সেটি হলো যে ছাত্ররা চাচ্ছে না, এনসিপি চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক, বিএনপি চাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হয়ে যাক, যেটি হাসান ফেরদৌস ভাই বলছিলেন স্পষ্ট করে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তিনি ডক্টর ইউনূসের ব্যাপারে আশাবাদ জানাচ্ছিলেন, কারণ ডক্টর ইউনূস এর আগে বলেছেন যেদিন বলবেন আমাদের আর দরকার নেই, আমি চলে যাব, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। আপনার কাছে কি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজে মনে হয় যে তারা নির্বাচনটাকে একটু দীর্ঘায়িত করার চেষ্টা করবে, বেশি দিন ক্ষমতা আটকে রাখার চেষ্টা করবে? সেটা হচ্ছে যে বাস্তবতা এই বছরের ডিসেম্বরের ভিতরে অথবা আগামী বছরের জুন পর্যন্ত ডক্টর ইউনূস বলেছেন, জুনে বাংলাদেশের নির্বাচন হয় না, মে জুন এটা যে নির্বাচন হওয়ার মতো অবস্থা না বাংলাদেশে। জুন পর্যন্ত বলা মানে আগামী বছরের শেষের দিকে নেওয়া, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে, যখন আবহাওয়াটা কিছুটা শুষ্ক হয়। ফলে ওই জুন পর্যন্ত বলার মধ্যে আগামী বছরের শেষ দিকে নেওয়ার একটা ইঙ্গিত আছে আবহাওয়ার কারণে, অন্যান্য অনেক কিছু ছাড়াও। তো ফলে সেই দিক থেকে জামাত এবং অন্যান্যরা ভেতরে ছাত্ররা যে এক্সট্রা সময় পাচ্ছে, সেটা কিছুটা তাদেরকে দেওয়া হবে। এর ভিতরে তারা আরো সংগঠিত হবে। জামাত অ্যাডমিনিস্ট্রেশনে, একাডেমিয়াতে, জুডিশিয়ারিতে, সিকিউরিটি ফোর্সে, সব জায়গায় নিজেদের লোক ব্যাপকভাবে বসিয়ে দিয়েছে। তো তারা আরো সুসংগঠিত হবে। বিএনপি সেটাকেও ভয় করছে এবং ছাত্রদের অবস্থান আরো হয়তো তারা করতে পারবে। আরেকটা কথা তারা সম্ভবত ইনসিস্ট করবে, সেটা হচ্ছে যেটা জামাত বারবার বলছে, সেটা মানে স্থানীয় নির্বাচনটা আগে করে নেওয়া, যেটা হাসান সাহেব উল্লেখ করলেন, ওই যে নওগাঁ 3 ইত্যাদি। তো ওইখানে স্থানীয় নির্বাচন যদি নিজেদের লোকজনকে তারা জিতিয়ে আনতে পারে, সেটা ডিফিকাল্ট হবে। বিএনপি বিভিন্ন জায়গায় ক্লাউড আছে, কিন্তু ক্লাউডের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়েছে, বিএনপি নিজেরাই স্বীকার করছে বিভিন্ন জায়গায় তাদের লোকজন চাঁদাবাজি ইত্যাদি শুরু করেছে। তো স্থানীয় পর্যায়ের নির্বাচনে ওইটা তার জন্য একটা বার্ডেন হতে পারে। তারা নির্বাচিত, সেখানে জামাত এবং অন্যান্য ছাত্ররা যদি একটা আপোষে পৌঁছে এবং অন্যান্য, তারা হয়তো মেজরিটি পেয়েও যেতে পারে, অন্যরা বিএনপির চাইতে বেশি। আচ্ছা, এই একটা সুযোগ তাদের জন্য হলে আমার মনে ওইটা। আর ছাত্ররা যে নির্বাচনের কথা বলছে, সেটাতে আবার অন্য ধরনের কথা আছে, আপার লেভেল লোয়ার লেভেল হাউস ছাড়াও। এটা হচ্ছে তারা গণপরিষদ চাচ্ছে, সেটা এখন আপোষে পৌঁছে তারা একই নির্বাচনে যারা গঠিত হবে, প্রথমে তারা সংবিধান দেবে, সংবিধান দেওয়ার পরে তাদের কাজ শেষ হওয়ার পরে তারাই পার্লামেন্ট হয়ে যাবে, সংসদ হবে। প্রথম তারা হবে সংবিধান পরিষদ, যাকে বাংলা কেন জানি গণপরিষদ বলে, আর দ্বিতীয়টা হচ্ছে মানে সংসদ, জাতীয় সংসদ। জাতীয় সংসদে তখন এই আমলে তৈরি করা সংশোধনীগুলো, সংস্কারগুলো তারা পাশ করিয়ে নেবে। এখন ওই মানে নির্বাচনে কারা নির্বাচিত হয়ে আসবে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলেন, যেটা যদি নির্বাচন দেয় আগামী বছরের শেষের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে যদি হয়, তার আগে হলেও যখনই হয়, তাহলে সেখানে কারা উইন করবে সেটা আমার কেন জানি মনে হচ্ছে মানে এমন ভাবে সিচুয়েশন তৈরি করা হবে যাতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে জামাত এবং অন্যান্যরা মিলে এমন একটা অবস্থা করবে, বিএনপি মেজরিটির মানে 50%-এর কম আসন নিয়ে যাবে।
50%-এর কম আসন নিয়ে গেলে তাদেরকে ওদের সাথে একটা আপোষ করতে হবে, এবং সেইখানে এই যে মানে ওই জাতীয় ঐকমত্য কমিশন বা সংশোধনী সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে মোটামুটি সেগুলো পাশ করিয়ে নিয়ে তারপর আরেকটা নির্বাচন হবে, তখন তারা ক্ষমতায় যেতে পারবে। মানে একটা ঘোলাটে অবস্থা তৈরি হবে, একটা ফলে সিচুয়েশন এখনো ক্লিয়ার না, হয়তো ক্লিয়ার হবে এই আর। জি, আমরা হয়তো এই সিচুয়েশন পরিষ্কার করার জন্য সামনের দিনগুলোর দিকে তাকাতে হবে। হাসান ফেরদৌস ভাই হয়তো কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমরা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আগামী রোববার আবারও 7 দিনের বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।